আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি iTVusa আয়োজিত আজকের আয়োজন ব্লগ। আপনারা জানেন যে প্রতি রোববার এই সময় আমরা আইন সংক্রান্ত বিষয়ে আলোচনা করে থাকি। তো প্রিয় দর্শক, আমরা আন্তরিকভাবে দুঃখিত যে টেকনিক্যাল কারণে আমাদের শুরু করতে একটু দেরি হয়ে গেল। তা আমি বেশি কথা বাড়াবো না, কারণ আমি চলে যাব মূল আলোচনায়। তো আমার সাথে জয়েন করেছেন আপনাদের পরিচিত মুখ, যিনি একসময় ইউকে ফরেন অফিসের এন্ট্রি ক্লিয়ারেন্স হিসাবে কাজ করেছেন অনেক বছর। বর্তমানে তিনি ইউকে ইমিগ্রেশন এক্সপার্ট হিসাবে কাজ করে যাচ্ছেন। তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আমার অতিথি জয়নুল হক সাহেবের সাথে। জয়নুল হক সাহেব, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসসালামু আলাইকুম আমিন ভাই, থ্যাংক ইউ আপনি ইনভিটেশন দিয়েছেন। আশা করি আজকে আমরা প্রোগ্রামটা শর্ট হবে, বাট উইল ট্রাই টু কভার এভরিথিং টুডে। থ্যাংক ইউ জয়নুল ভাই আমাদের সাথে জয়েন করার জন্য। আমি চলে যাব সরাসরি ইস্যুতে। প্রিয় দর্শক, আজকে জয়নুল হক সাহেব আমাদের সাথে যে বিষয়গুলো আলোচনা করবেন, বেসিক্যালি কয়েকটি বিষয় আমরা নির্ধারণ করেছিলাম, তবে সময় স্বল্পতার জন্য আমরা দুটি ইস্যুতে আলোচনা করব। সেটা হলো ফ্যামিলি ভিসা, বেসিক্যালি যেটা ফ্যামিলি ভিসা এখানে আসা যায় কিভাবে, কি কি ধরনের কারা এখানে আসতে পারেন সে সম্পর্কে। আর দ্বিতীয়ত থাকবেন স্পাউস ভিসা, এখানে যারা আসেন তারা সেটেলমেন্টের জন্য কি কি রিকোয়ারমেন্ট ফুলফিল করবেন। আমরা এই দুটো এরিয়া আজকে ইনশাল্লাহ কভার করার চেষ্টা করবো, বা যদি সময় পাই তাহলে আমরা হয়তো আরো কিছু এরিয়া আমরা কভার করার চেষ্টা করবো। তবে এই দুটো ইস্যু আমাদের প্রথম টার্গেট। আশা করি আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে। তা আমি চলে যাচ্ছি আমাদের অতিথি সাহেবের কাছে। প্রথম যে প্রশ্ন থাকবে যে আমরা আমাদের অতিথির কাছে, সেটা হলো যে ফ্যামিলি ভিজিটে বেসিক্যালি ইউকেতে, এটা আসলে ইউকে ইমিগ্রেশনের বেসিসে আজকে আমাদের আলোচনা। তো ফ্যামিলি ভিজিটের আন্ডারে আসলে কারা কারা অ্যাপ্লাই করতে পারে এবং সেক্ষেত্রে তাদের রিকোয়ারমেন্ট কি কি, কোনো রিকোয়ারমেন্টে ফ্যামিলি মেম্বারের ক্যাটাগরিজের বেসিসে রিকোয়ারমেন্টে কোনো ডিফার করে কিনা, যদি আসসালামু আলাইকুম আমিন ভাই, থ্যাংক ইউ। ফ্যামিলি ভিজিটের ক্যাটাগরি অবভিয়াসলি কে কে ভিজিট করতে পারবেন। আপনার ব্রিটিশ সিটিজেন হইলেও সামন হ্যাজ টু বি সেটেলড ইন দ্য ইউকে। কোয়েশ্চন স্পন্সর একজন লাগে who is a British citizen or settled in the UK. Settled money who has indefinite leave to remain in the UK. But দুই কাটে মানছে দেশের anyone, any relation স্পন্সর করতে পারবেন। রিলেশন মানে ভাই বোন মা কাজিন, any related person or even unrelated একটা নর্মাল ভিজিট হইতে পারে। কি কি জিনিস লাগবো ডিপেন্ডিং অন সার্কামস্টেন্সেস। প্রথম হইল অবভিয়াসলি যে লন্ডন আছেন ইউকে থেকে স্পন্সর করবেন, ও স্পন্সরশিপ ডিক্লারেশন লাগবে। ফর এক্সাম্পল চিঠি বলে আপনি ওই যে অ্যাপ্লিকেন্ট যে আসতেন তাই আপনার কতদিন লাগে আসবে, কি কেন আসবে, রিলেশনশিপ কি, আর ওর মানে দুইটা জিনিস লাগে। অবভিয়াসলি যে আসবেন যে অ্যাপ্লিকেন্ট ওই তো খরচ খেয়ে দিবে, হুইজ গোনা পে দ্য ফিজ হইল মেইন ফিজ হইল ট্রাভেল কস্ট। সেকেন্ড ফিজ লাইক কস্ট ইন দ্য ইউকে, যে একটা আপনার এক্সপেন্সিস এইটা হইতে পারে। আমি 4 উইকসে থাকলে তো একটা এক্সপেন্স আছে, যতদিন থাকবে এক্সপেন্স আছে। তো নর্মালি ভিজিট ডিউরেশন গুলো হইলো আপ টু 6 মান্থ অ্যালাউ করে, মানে আপনি 6 মান্থ থাকতে পারবেন ভিসা ডিউরেশন। আপনি যতদিন থাকতে পারবেন, আপনি অ্যাপ্লিকেশন যদি গাইবেন বলে 4 উইকস ভিজিট 6 উইক ভিজিট, নর্মালি এইটা আপনি অনা করলে ভালো হয়। বলতো আমরা কেউ আছে না কইবেন অ্যাপ্লিকেশন বলবে 6 উইক ভিজিট বা 5 মাস থাকে যাবেন, তো এইটা আসলে ইন এ ওয়ে ইটস নট রাইট। কেন আপনি যদি অ্যাপ্লিকেশন বলছেন 4 উইকস থাকতে, না থাকলে 5 মান্থ, নেক্সট অ্যাপ্লিকেশনও ওই কোয়েশ্চেন করতে পারে কেন আপনি অতদিন বেশি থাকলেন। আমরা মানুষ ভুল হয়, ওই মনে করে 6 মান্থ ভিসা ডিউরেশন জন্য 6 মান্থ টাকা যাবে, এক্সট্রা ইনঅ্যাকুরেট অ্যাকচুয়ালি। এটা আপনার ডিউরেশন যতদিন আপনি বলবে অ্যাপ্লিকেশন অতদিন থাকতে। ইয়েস 1 উইক 2 উইক বেশি হইতে পারে, স্লাইটলি বেশি হইতে পারে। আপনার 1 মান্থ হইয়া 5 মান্থ থাকলে নেক্সট অ্যাপ্লিকেশন কোয়েশ্চেন করতে পারে কেন অতদিন থাকলে। এইটা আপনার সব হুঁশিয়ার হওয়া জরুর। অফকোর্স যদি একজন অ্যাপ্লিকেন্ট আসবে স্পন্সারে,
ফিজ গুলা এক্সপেন্সেস এয়ার টিকেট আর এক্সপেন্স ইন দ্য ইউকে এইটা আইদার পার্টি আর দ্য স্পন্সর দিতে পারবেন ও অ্যাপ্লিক্যান্ট হু হ্যাজ দ্য মিনস অবশ্যই যে দিবে এই প্রমাণ দেখাই লাগবে ওই পয়সাগুলো অ্যাকাউন্টে আসে মানে ফর এক্সাম্পল আপনার যদি একজন অ্যাপ্লিক্যান্ট শুধু একজন আসে যে একটা বাড়াতে লিস্ট 1 লাখ টাকা কাছাকাছি হইতে পারে 18,000 টাকা এরপরে আপনার এক্সপেন্সিস আরো মেবি ডিপেন্ডিং 4 to 6 উইক হইলে মেবি 500 1,000 পাউন্ড এবো তো নর্মালি 1 month ভিজিটে at least 2,000 পাউন্ড আপনার জন্য টাকা অ্যাকাউন্টে থাকে ইজ অ্যাডিকুয়েট আর বেস্ট থাকলে ভালো বা সোর্স অফ ইনকাম একটা জিনিস আছে ইম্পর্টেন্ট যদি অ্যাপ্লিকেন্টের দেন যদি এই ফিজ গুলো এক্সপেন্সিস ইনকাম গুলো দেখেন লাগবে ওর একটা মান্থলি ইনকাম আসে ফর এক্সাম্পল ওই একটা খরচ করতে পারবেন হিজ এবিলিটি পে ফর দ্য হলিডে একটা জিনিস কোয়েশ্চেন আছে আপনি যদি আপনি আর্নিং মান্থলি করেন ফর এক্সাম্পল 20,000 টাকা 200 পাউন্ড এ মান্থ আপনার যদি খরচ করেন 2 লাখ তে আপনার সেই 2 বছরের আপনার খরচ একটা এক মাসে আপনি হলিডে করলেন which is not credible for example আমরা যদি এক বিদেশে যাই ফর এক্সাম্পল মরক্কো আমরা তো আর্নিংস আমরা তো 2,000 পাউন্ড খরচ করবে না 500 পাউন্ড সো your expenses should be according to your means of earnings হিসাব একটা কমন সেন্স বানাই লাগবে সো এটা কেয়ারফুল হওয়া লাগবে আর অ্যাকোমোডেশনও লাগে অ্যাকোমোডেশন জাস্ট আপনি কোনো জাস্ট দেখাইতে একটা বাসাতে আপনি থাকবেন কোনো হেলথ ইন্সপেকশন রিপোর্ট লাগবে না লট অফ পিপল মিসআন্ডারস্ট্যান্ড করেন আমি ফর এক্সাম্পল সেটেলমেন্ট ভিসাত আপনি হাউজিং ইন্সপেকশন রিপোর্ট লাগে টু শো দ্য হাউজিং ইজ ফিট ফর হিউম্যান হ্যাবিটেশন মানে কোনো ওভারক্রাউডিং নাই ড্যাম্প নাই ফিট আছে একজন মানুষ থাকতে পারবো ফর ভিজিট ভিসা ফ্যামিলি ভিজিট এইটা দেখাই লাগবে না জাস্ট একটা করে ঢুকতে পারবেন ওই অ্যাকসেপ্ট করে আপনি স্যাটিসফাইড থাকতে পারবেন বিকজ 1 month holiday is not necessary to have a home accommodation proof of accommodation just a utility bill tenancy agreement is okay for family visits আর ইনকামের ক্ষেত্রে অনেক সময় যেটা হয় যেটা ক্লায়েন্টরা করে সেটা হলো যে দেখা গেল যে হয়তো প্ল্যান করলো যে আমি যাব ট্যুরে যাব দেখা যায় এটা অ্যাপ্লিকেন্টের অ্যাকাউন্টের ক্ষেত্রে বিশেষ করে ঘটনাটা ঘটে যে অনেক সময় দেখা যায় যে তারা হয়তো একটা অ্যামাউন্ট হয়তো 1 লাখ বা 2 লাখ অ্যামাউন্ট তারা হয়তো একটা ডিপোজিট জমা করে তারপরে একটা স্টেটমেন্ট দেখায় কিন্তু সেক্ষেত্রে কি তার প্রুফ লাগবে যেমন তার এটা হয়তো তার ইন এডিশন টু তার স্যালারি বা তার ইনকাম হয়তো একটা ওয়ান অফ অ্যামাউন্ট হয়তো তারা হয়তো ডিপোজিট করে রাখে এক্ষেত্রে কি যে এই যে অ্যামাউন্টটা আসলো ইন এডিশন টু স্যালারি বা তার ইনকাম বা আদার ইনকাম সেক্ষেত্রে কি প্রুফ লাগবে যে এই টাকাটা কোথা থেকে আসলো বা এটা নিয়ে কোনো কোশ্চেন আসবে জি থ্যাংক ইউ এইটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন জি আপনি দেখেন একটা কমন সেন্সে আপনি যদি একটা এই দেশে আমরা যে কাজ করি বেতন পাই রেগুলার একটা স্যালারি আছে ফর এক্সাম্পল 1,000 পাউন্ড এ মান্থ এইটা তো কন্টিনিউ থাকবে আটটা ধরে দিন আমরা 5,000 পাউন্ড ঢুকাইলাই এইটা লাগবে আপনি এইটা প্রথম খানা পাইলেন দিস ইজ 5 টাইমস ইওর স্যালারি আপনি চিন্তা করেন 5 টাইমস স্যালারি সো অবভিয়াসলি সোর্স অফ ইনকাম দেখানি লাগবে না হলে সন্দেহ করবে আপনি জাস্ট টু শো দেম দেখাই অ্যাপ্লিকেশন দেখানি লাগে আপনার জমা দিচ্ছেন তো বলবে আমরা মানি না তোমার ইনকাম গুলা এটা ক্রেডিবল এটা রাইট কেন আপনি যদি এইখানে ইউকে 5,000 পাউন্ড ঢুকাইলেন তো ইটস এটা মানবে না কেন ইটস স্পেশালি বাংলাদেশে আপনি মনে করেন আপনার 10 নমলে একটা স্যালারি 20,000 টাকা হইতে পারে নমলে বেশ হইলে একটা স্যালারি আপনি 1 লাখ ঢুকাইন which is আপনার 5 month স্যালারি বুঝছেন তো এইটা আপনি খাতখুতা পাইলে নিশ্চয় দেখানি লাগবে না দেখলে ওই বলবে জাস্ট আমরা শো লাগে দেখাইছেন এই জন্য সারা সোর্স অফ ইনকাম কোশ্চেন করতে পারে অ্যামাউন্টটার কনসিডারেশনে যাবে না আর কি ইমিগ্রেশন অফিসারের কনসিডারেশনে এটা যাবে না জি আপনি দেখেন বেস্ট হলো আপনি রেগুলার ইনকাম দেখতে পারেন এইটা দেখান বুঝছেন আপনি লার্জ সাম দিবেন ওই কোশ্চেন করতে পারে ডিপোজিট করতে লার্জ সাম এইটা জেনুইন নাই আর আমরা মনে করি বলে এই তোমার এই যে ইনকাম এমপ্লয়মেন্ট এইটা ক্রেডিবল না এখানে তুমি অত 5 মান্থের স্যালারি ঢুকাইতে পারেন না এটা নট ক্রেডিবল তো কারেন্ট অ্যাকাউন্টের পাশাপাশি অনেকের দেখা যায় যে আপনার ফিক্সড ডিপোজিট একটা অ্যাকাউন্ট থাকে ফিক্সড ডিপোজিট সেটা নিজের নামও থাকতে পারে মা বাবা ভাই বোনের নামও থাকতে পারে
তো সেক্ষেত্রে কি ফিক্সড ডিপোজিটের অ্যামাউন্টকে দেখানো যাবে? এবং যদি দেখানো যায় তো সেক্ষেত্রে ফিক্সড ডিপোজিটটা যদি নিজের নামে না থাকে, আর সেক্ষেত্রে কি ফিক্সড ডিপোজিটের টাকাটাকে অ্যাপ্লিকেন্টের অ্যাকাউন্টে জমা করতে হবে, না শুধু যা আরেকজনের নামে ফিক্সড ডিপোজিট থাকলেও সেই অ্যাকাউন্টটা দেখাতে পারবে? মেইন আপনার আরেকজনের নামে থাকে, তো এইটা তো আপনার ইনকাম প্রমাণ নাই বলে এইটা আপনার ইনকাম না, ওই আপনি দিবেন। না, সে আমাকে স্পন্সর করতেছে, যদি সে ক্লেম করে বাবা বা মা বা ভাই বা বোন। এইটা ঠিক আছে, যদিও একজন স্পন্সর করে আর ওর নামে তাকে নিশ্চয় ওইটা একটা ডিক্লারেশন দিবে বলে আমার ইনকাম আছে, এইগুলো আমার মা বাপ পরে আমি দিয়া দিব, এইটা সমস্যা হবে না। ফিক্সড ডিপোজিট দেখাইতে পারেন, এটা তো ইনকাম আপনার, তা আপনার ওয়া লাগবে, আর যে স্পন্সর করতে ওর ওয়া লাগবে, মানে তো আরো জন হইলে তো এটা করিব না, ওই কোনো প্রমাণ নাই, থার্ড ওই পার্টি আপনার কোনো। দিবেন, মানে অ্যাক্সেস টু ইনকাম আর লাগবে, আর দেখান লাগবে। আর বেসিক্যালি কত মাসের ব্যাংক স্টেটমেন্ট আপনারা রিকমেন্ড করেন, যে কত মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখানোটা ভালো? নর্মালি ভিসা কোনো রিকোয়ারমেন্ট নাই, বা আমি মনে করি 6 মান্থ দিলে ইজ মোর অ্যাডিকুয়েট। I think 4 to 6 month more than adequate. কোনো 4 to রিকোয়ারমেন্ট 6 এই মান্থ মাসে দেওয়া লাগবে, জি এই মাসে দেওয়া লাগবে, এই মাসে, বাট আই থিঙ্ক এজ এ রুল অফ থাম ভালো হবে 6 মান্থ থেকে বেশি দেখানি লাগবে না, বুঝছেন। থ্যাংক ইউ জয়নুল ভাই, বিষয়টা ক্লিয়ারিফাই করার জন্য। প্রিয় দর্শক, আমরা এই পর্যন্ত যে বিষয়ে আলোচনা করলাম মেনলি সেটা হলো যে ফ্যামিলি রিলেশনের উপর বেস করে যেটা আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই, যেটা ভিজিটর ভিসা, এটা কিন্তু সেটেলমেন্ট ভিসা না, আমরা সেটেলমেন্ট ভিসায় পরে আসতেছি। তো যে কথাটা এখানে ইম্পর্টেন্ট, যেটা আমাদের জয়নুল হক সাহেব বিশেষ করে গুরুত্ব দিলেন, সেটা হলো যে যখন অ্যাপ্লিকেশনে কতদিন থাকবেন ডিক্লেয়ার করেন, এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনি ডিক্লেয়ার করলেন 4 উইক, অথচ থাকলেন 12 উইক, ব্যাপারটা নেক্সট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে একটা আপনার অ্যাডভার্স ইমপ্যাক্ট যেটাকে বলে, যে আপনার পরবর্তীতে একটা কোশ্চেন আসবে যে তুমি মানে বললা 4 সপ্তাহ অথচ থাকলা মোর দেন 4 উইকস, এর রিজনটা কি? হয়তো বা অনেক সময় এক্সেপশনাল সার্কামস্ট্যান্স থাকলেও সেটা ভিন্ন, বাট সময়ের গ্যাপটা যখন অনেক বেশি লং হবে তখন এটার কোনো এক্সপ্লেনেশন নাই। সুতরাং 6 মান্থসের ভিসাটা দেওয়া হয় বেসিক্যালি, মানে 6 মান্থ, উইদিন 6 মান্থের মধ্যে আমরা ট্রাভেল করতে পারবো, কিন্তু এর মানে এই না যে 6 মান্থে আমাদের থাকতে হবে। যদি 6 মান্থ আমাদের থাকতে হয়, সেটা আমরা হয়তো অ্যাপ্লিকেশনের সময় হয়তো ডিক্লেয়ার করে দিতে পারি যে আমার এতদিন থাকতে হবে, হয়তো সেই রিজনটাও আমাকে দেখাতে হবে যে আমার কেন এতদিন থাকতে হবে। তো বেসিক্যালি 6 মান্থের জন্য ভিসা, 6 মান্থের যে ভিসা, এটার জন্য কেউ 6 মান্থ দেখায় না যে আমরা 6 মান্থ থাকবো। এটা হয়তো অনেক সময় এটা ডিপেন্ড করে সার্কামস্ট্যান্সের উপরে। এটা বিভিন্ন, যে রিজনটা কি, আপনি কোন রিজনে আসবেন, এটা হয়তো একটা ইম্পর্টেন্ট। তো বেসিক্যালি কোন কোন রিজনে আমি 6 মান্থসের ম্যাক্সিমাম টাইম 5 মান্থ পর্যন্ত আমি থাকতে চাই, এই ধরনের যদি পরিকল্পনা থাকে, যে না আমি ডিক্লেয়ার করব যে 5 মান্থ পর্যন্ত আমার থাকাটা এখানে দরকার পড়তে পারে, সেটা কোন কোন রিজনে এই ধরনের ডিক্লারেশন দিতে পারে বলে মনে করেন জয়নুল হক ভাই? আচ্ছা, এটা কি আপনার ভিসা অ্যাপ্লিকেশনের ভিজিটর সময় না ভিসা অ্যাপ্লিকেশন করার সময়, ওকে। এরকম কোনো ডিক্লারেশন দেওয়ার কোনো সুযোগ আছে কিনা? যেমন আমার এখানে 5 মান্থ পর্যন্ত থাকা লাগতে পারে, আমি 5 মান্থে ডিক্লেয়ার দিলাম, হয়তোবা আমি শর্ট টাইমে চলে আসতে পারি, এই ধরনের কোনো সুযোগ আছে কিনা? এরকম লং টাইম আমি যে আপনি কোনো জানলে কোনো গ্রাউন্ড আছে কিনা? মেডিকেল রিজন ধরলে আপনি একজন অসুস্থ, ওর একটা সিরিয়াস বেমার একজন আছেন, ওইলে দেখতেন, ওই চিকিৎসা করছেন, এই জন্য মেবি হইতে পারে। ওয়েডিং 6 মান্থ লাগে না, 2-3 মাস হইতে পারে। আই থিঙ্ক নর্মালি 6 মান্থ থাকা অনেক জাস্টিফিকেশন করা অনেক হার্ড হইতে পারে, কেন 5-6 মান্থ অনেক সময়। ইয়েস, আই ক্যান সি দ্য মেডিকেল হইলে কেউ আপনি দেখাতে আসছেন, মা বাপ ওই অনেক ইল, ওই ওই লোক করার সময় আপনি দিতে চাইছেন, এইটা দেখাইতে পারবেন। আদারওয়াইজ আই মনে করি না 6 মান্থ ও 5 মান্থ একটা ভিজিট রিজন দেখাতে পারবেন, মনে করেন। টু লং হইতে পারে, জি। আর আরেকটা জিনিস হয়তো এখানে ইস্যু কাজ করবে ডিক্লিয়ারেন্স অফিসারের মাইন্ডে, যে তার ব্যাকগ্রাউন্ড, হয়তো তার একটা জব আছে, সে হয়তো বলছে যে আই হ্যাভ এ জব, তো তখন হয়তো কোশ্চেন আসতে পারে তোমাকে 5 মান্থস কি তোমাকে লিভ অফ অ্যাবসেন্স দিবে কিনা, এটা জি, একটা ইস্যু অফকোর্স আসতে পারে। এটা করে বইতে তো পারবে তুমি এটা, এই সময় হ্যাঁ, বিজনেস গুলা, তুমি জব গুলা থইয়া, কত বিজনেস আছে, জবটা নিশ্চয় আপনি 5 মান্থ স্পেশাল লিভ নিতে পারেন, মেবি হইতে পারে। এইটা কোশ্চেন মার্ক হইতে পারে, সত্যি আপনার জব আসেনি। আর সেল আপনার যদি বিজনেস থাকে, তে 6 মান্থ আপনার এইটা খেয়ে চালাইবেন, এইটা একটা কোশ্চেন মার্ক হইতে পারে। আপনার নিজের জন্য একজন ক্লোজ রিলেশন তাকে মানতে পারে,
সো অফকোর্স একটা কোয়েশ্চন মার্ক হইতে পারে অতদিন আপনি নিজেই আপনার বিজনেস আসেনি কাজ আসেনি অতদিন তুই কেন যাবে তো এইটা দুইটা লিঙ্ক করা লাগবে জি অনেক কোয়েশ্চন মার্ক আইতে পারে তো ম্যাক্সিমাম কত উইকস পর্যন্ত আপনি মনে করেন যে সেফ অ্যাজ এ ভিজিটর মানে ফ্যামিলি ভিজিটর হিসেবে ম্যাক্সিমাম কত সপ্তাহ আপনি রিকমেন্ড করেন যে কত সপ্তাহ পর্যন্ত থাকাটা আপনি মনে করেন যে পরবর্তী অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কম রিস্ক এটা আপনার অভিজ্ঞতা থেকে আপনি কতদিন মনে করেন আমি মনে করি আপনি যদি একটা এই দেশে আসলে তো নিশ্চয় সবরই রিলেশন আছে আত্মীয় আছে সব আছে আপনার এটা তো আপনার একটা খরচত্ব আছে আমার ভাড়াগুলো 80-90,000 টাকা 1 লাখ হইতে পারে এটা তো আপনার তো আইলে তো এইটা অবভিয়াসলি এই অত পয়সা দিয়ে আপনি আসছেন আই থিঙ্ক গুড 6 উইকস ইজ অ্যাভারেজ টাইম 6 to 8 উইকস হইলে আই থিঙ্ক ইজ অ্যাডিকুয়েট হইতে পারে এই যে শর্ট হইলে বেশ 4 উইকস ওকে বাট এনিথিং লেস দেন 4 উইকস অনেক শর্ট হইবে কেন আপনার তো আইতে যাইতেও তো 2 দিন লাগবে বুঝছেন প্লাস আপনি এই সেটেল হইতে হইতে এই জায়গায় আপনার তো এনভায়রনমেন্টাল সময় লাগবে আই থিঙ্ক 6 উইকস to 8 উইকস ইজ more than adequate for normal family visit just to see আত্মীয়রা দেখা রিলেশন দেখা দেশগুলা দেখা I think enough obviously more than that depends on circumstances আপনার জন্য কেউ দেখাটা একটা ওয়েডিং এ আসেন maybe 2 months হইতে পারে but for genuine I think 6 to 8 weeks is good more than enough ধন্যবাদ জয়নুল ভাই প্রিয় দর্শক আমরা এতক্ষণ যারা ফ্যামিলি মেম্বার হিসেবে ভিজিটর আসতেছেন তাদের ব্যাপারে আমরা আলোচনা করলাম যেহেতু আরো অনেক কিছু আলোচনা আছে তবে আমরা এখন অন্য ইস্যুতে চলে যাব সেটাও ফ্যামিলি রুটেই বেসিক্যালি আমরা যাব যে ফ্যামিলি রুটে যারা সেটেল করতে আসবেন এই ক্ষেত্রে একটু আমরা এর আগেও জয়নুল হক সাহেব আমাদের সাথে জয়েন করেছিলেন এবং সেই বিষয়ে অনেক তথ্য দিয়েছিলেন আমরা সেই জিনিসটা আপনাদের সামনে আবারও রিভিশন দিব তো আমি সরাসরি চলে যাচ্ছি কোশ্চেনে যে যারা ফ্যামিলি ভিজিটে আসতে চায় ডিপেন্ডেন্ট হিসাবে স্পাউস হোক আর ডিপেন্ডেন্ট যেটা বাচ্চা যারা তো সেক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়ায় তারা কোয়ালিফাই করতে পারে আপনি যদি একটু ফোকাস করেন যে কারা সেটেলমেন্ট ভিসায় অ্যাপ্লাই করতে পারে এবং কি কি ডকুমেন্ট দরকার যদি আপনি একটু ফোকাস করেন ওকে তো সেটেলমেন্ট ভিসা হলো নরমালি আমরা যেটা নরমালি কমন পাই এটা স্পাউস ভিসা একজন আইদার বিং দ্য হাজবেন্ড অর ওয়াইফ সো আপনি গিয়া দেশে ম্যারিড শাদী করছেন ইউ গট ম্যারিড ইন দ্য ইউকে বাংলাদেশ and you are being your spouse so for example when they say you went Bangladesh married your man and married a lady so your wife so you want to bring your wife to the UK আপনার যে জিনিস লাগে আপনার তিনটা জিনিস লাগে obviously আপনি দেশে গেছেন so evidence of marriage so marriage certificate লাগবে wedding photos to show that the wedding has taken place and কাগজ তো no evidence that wedding took place so marriage certificate wedding photos with normally wedding photos they want lage amani photo group of people not just one husband and wife group husband and wife obviously lagbe koita all the other people to show that a genuine ceremony has taken place এরপরে আপনার লাগবে যে আনতেন দা স্পন্সর উইথ দা কারেন্ট সিচুয়েশনে তো আমার মনে হয় গেস্ট খুব কম হয় ইদানিং সেক্ষেত্রে ফ্যামিলি মেম্বারদের এক্ষেত্রে ফ্যামিলি মেম্বারদের সাথে ছবি তো কাটাবো yes current situation obviously depend marriage আপনার হচ্ছে লাস্ট মার্চ তাকি এবলা হয় yes আপনি বলতে পারবেন yes because of COVID-19 marriage is very small we had a small party we had no wedding just to us so that on that circumstance is accepted and declarants officer they'll understand why there's not so much group of people outside of the area obviously they need their function taking place evidence of marriage pictures and all that secondly আপনার লাগবে is the sponsor who is the UK resident they have to show that they can maintain and accommodate the applicant maintain হলো that they have a job কাজের জন্য earning limit একটা আছে if you bring one person your spouse 18,600 pound বছরের gross income দেখানি লাগবে so 18,600 you have to show you earning gross income before tax although there's exempted ase if you are not working you could be someone who is long-term illness suffering from long-term illness you're sick you're disabled you're exempted or you have to get a qualifying benefit for example person independent payment আমরা বলি PIP carers allowance you're caring for someone aro kota benefit ase if you get that
এই ইনকাম গুলা 18,600 pound আপনার দেখানি লাগবে না, but you have to show you getting those benefits, evidence দেখানি লাগবে। Amount doesn't matter. Amount doesn't amount matter. amount, well, there is no fixed amount, but they call adequate maintenance. So example, একজন হাজবেন্ড এর ওয়াইফে বেনিফিট উইকলি অ্যামাউন্ট হলো, ঈদের সামনে বেনিফিট ক্লেম করেন হাজবেন্ড ওয়াইফ, the law says, law কইছে আপনি দুজন হাজবেন্ড এর ওয়াইফে 129 pound জুন পাইন বেনিফিটে, that's adequate for two person. So আপনি although amount নাই minimum, so আপনার বেনিফিট দুটো, when you receiving carers allowance or PIP, and in addition you'll get other benefit, universal credit or job seekers, together আপনি দেখাইতে পারেন you getting more than 130 pounds a week, then accept করবো that you can maintain your husband or the other person from Bangladesh, they'll accept that, which any. So although there's no amount, but adequate maintenance, the amount is 130 pounds a week at the main. If you receive that, then you can maintain, they'll accept you can maintain your partner from Bangladesh. The 18,600, the employment earning is not necessarily like tonight, but everything they like. Just আরেকটু ক্লারিফিকেশন জন্য 130 এটা যারা বেনিফিটের উপর আছে, যদি আমরা মিনিমাম ধরি, এটা কি শুধু স্পাউসের বেলা নাকি যদি মনে করেন যে কোনো ডিপেন্ডেন্টও থাকে, অনেক সময় বাচ্চা কাচ্চা থাকতে পারে, সেক্ষেত্রে মিনিমামটাই ধরা হবে না একটু বাড়বে? না, বাড়বে, কারণ আপনার জাস্ট ফর ওয়ান পার্সন। ফর এক্সাম্পল আপনার যেটুকু আপনার ওই জন্য এমপ্লয়মেন্ট ইনকাম আছে 18,600 for one person, if you have a child is 22,000, I think 3,500, so একটা ইনক্রিজ হবে, ডিপেন্ড হাউ মেনি পার্সন। সেম এগেইন আপনার যদি বেনিফিটে থাকেন, তো আপনার ইনক্রিজ ইন শো দ্যাট if you are 2% husband and wife 130 pound, and if you have a child, then you will say at the moment of the gender tax credit fine, and roughly একটা child there 60 pound there weekly. So I'll say if you add another 60 pounds, then that will be adequate. About 190 pounds. About 190 pound, yeah, about 190 pound, they'll accept that you can maintain two persons, spouse and child. So the more people there are, the more you have to show that you're, although you have a benefit, body benefit, faida, it has to be enough for those people to come and not have additional benefits. I mean, they can be entitled benefits anyway. So additional benefits. এখানে একটা ইস্যু, একটা ছোট্ট একটা প্রশ্ন, সেটা হলো মনে করেন যে স্পাউস বা ডিপেন্ডেন্ট বলতে আমি এখানে চিলড্রেনকে বোঝাচ্ছি। তো স্পাউস বা চাইল্ড আসার আগ পর্যন্ত যে মাত্র সিঙ্গেল পার্সন একজন স্পাউস বেনিফিটের উপরে আছে এবং তার বেনিফিটের অ্যামাউন্টটা মিনিমাম 130, হ্যাঁ, তো তার 130 পাউন্ড মিনিমাম যে বেনিফিটের যে অ্যামাউন্টটা, এটা তার স্পাউসকে কভার করতেছে। কিন্তু যখন ডিপেন্ডেন্টের বা মানে চাইল্ডের প্রশ্ন আসে, তখন কিন্তু তার মনে করেন যে তার 60 পাউন্ড এইখানে একটা আমি ধরতেছি, কিন্তু সে কিন্তু অলরেডি 130 পাচ্ছে, এটা স্পাউসকে কভার করতেছে। কিন্তু একটা বাচ্চা কিন্তু ইউকেতে না আসা পর্যন্ত তার কিন্তু চাইল্ড ক্রেডিট, যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট বা তার চাইল্ড বেনিফিট কিন্তু স্টার্ট হচ্ছে না। তো এখানে একটা বাচ্চা ইউকেতে না আসা পর্যন্ত কিভাবে সে 60 পাউন্ড অ্যাড করবে তার বেনিফিটের সাথে? এই জিনিসটা কিভাবে আপনি? না, আপনার অনেক বেনিফিট আছে, অলদো এটা আমি বলছি একজন মানছে ওই জন্য বেনিফিট পায়, নর্মালি 130 পাউন্ড দুইজন হয়, বা আমরা যে লোকে বেনিফিট পাই, তো আপনি যদি দেখেন ওই পাইবে ইউনিভার্সিটি ক্রেডিট 409 পাউন্ড মান্থলি পাবে, পিআইপি আরো 680 90 পাউন্ড, ডিপেন্ড অন পিআইপি দুইটা রেট আছে, ইনহ্যান্স রেট, মিডল রেট। নর্মালি আমরা যে মানছে বেনিফিট at least 200 pound weekly, they automatically get 200 pound roughly পাইছে, হ্যাঁ, বিকজ এটা মিনিমাম বলছে, বা they normally get ওই এটাকে বেশি পায়, ওই জন্য বেনিফিট 200 pound পায়, বাচ্চার খাবার করে, তো বুঝছেন? আচ্ছা, প্লাস আপনি মানে বাচ্চা আসা পর্যন্ত এটা ওয়েট করা লাগবে না, তার আগে সে অন্যান্য বেনিফিট দিয়ে এখানে খাবার পাচ্ছে। আপনার ওই বেনিফিট এইগুলো হইতে পারে, ওই only 200 pound উইকলি পাইছে, বুঝছেন? বিকজ বেমারের সময় অনেক এক্সট্রা বেনিফিট পায়, ডিসেবিলিটি বেনিফিট, প্রিমিয়াম পায়, অনেক প্রিমিয়াম পাইতে পারে, একটা সিক প্রিমিয়াম পায়, ওই প্রিমিয়াম দেখবে আপনি উইকলি ওই 200 পাউন্ড কোনো বেশি পায়, ওই যে দেখাইতে পারে আমি 200 পাউন্ড পাইছি, আমার বাচ্চা আইয়া এক্সট্রা বেনিফিট পাবে না। বা আপনি যে আর্গুমেন্ট বলছেন, আপনি যারা শর্ট হয় আপনি আর্গুমেন্ট করতে পারবেন, লুক when my child comes here I be eligible for other benefits, child benefit হইতে পারে, আর্গুমেন্ট করতে পারবেন, ওই মানে না মানে, বা আপনার বেস্ট হবে আপনার জন্য অলরেডি পাইন আপনি more than the threshold 200 pound, এটা বেটার আপনি এটা দেওয়া। নরমালি আমরা মানছি অনেক পাই। হাউজিং বেনিফিট কি কাউন্ট করে? হাউজিং বেনিফিট না, এটা আপনি তো আপনার হাউজিং বেনিফিট
এটা করেন, এটা তো আপনি নেট পাইলেন বেনিফিট। আপনার হাজবেন্ড হইতে ওইটা একটু আপনি দেওয়া লাগবে না, রেন্টগুলো তো অটোমেটিক সরকারে দেওয়া যাবে, রেন্ট আপনার ট্যাক্স কাউন্সিল ট্যাক্সও দেওয়া লাগবে না, বুঝছেন? এটা নেট ও আপনার গ্রস নেট বলতে পারবেন। থ্যাংক ইউ। তো জয়নুল ভাই, এরপরে বেসিক্যালি স্পাউস বিষয় বা ডিপেন্ডেন্ট বিষয় প্রথম কত বছর ভিসা পায় এবং আসার পরে তাদের কি করতে হয়, মানে এক্সটেনশন করতে হয় না সেটেলমেন্ট, এটা যদি আচ্ছা বলবো। দর্শকদের। আচ্ছা সরি, ওনা আর একটা জিনিস বলছি, আমরা তো বলছি ম্যারেজ দেখান লাগবে, এভিডেন্স ম্যারেজ সার্টিফিকেট, আরো রিকোয়ারমেন্ট রয়ে জি, গেছে। আর এক রিকোয়ারমেন্ট আছে, ম্যারেজ সার্টিফিকেট, এক রিকোয়ারমেন্ট, ইনকাম, এমপ্লয়মেন্ট ইনকাম ও বেনিফিট ইনকাম, আর অ্যাকোমোডেশন। আপনার ভিজিট ভিসা বললাম তো কোনো ভিজিট ভিসা বলেছিলাম তো এভিডেন্স লাগবে, বা এইখানে এভিডেন্স দেখানি লাগবে, বিকজ এইটা তো লং টার্ম, ওই আসবে তো ইনডেফিনিটলি আগে পাবেন। ওই জন্য আপনি এভিডেন্সটা এই বাসাগুলা জায়গা আছে, অ্যাকোমোডেশন আছে, হাউজিং ইন্সপেকশন করিয়া এটা কোনো ড্যাম্প নাই, ওভার ক্রাউডিং নাই, একজন মাইনে আইয়া ওই ফিট ফর হিউম্যান হ্যাবিটেশন আমরা বলি, এটা মাইনে থাকতে পারবো, বেমার হবে না, এটা ইন্সপেকশন করা লাগবে। ইউ হ্যাভ আপনার প্রাইভেট ইন্সপেকশন করতে পারবে, সামটাইম কাউন্সিল ইন্সপেকশন করে, বুঝছে, কাউন্সিল করতে সময় লাগে, প্রাইভেট আপনি কুইক হইতে পারে, এটা আপনার ইচ্ছা কিরকম আপনি করবে। তো ওই তিনটা জিনিস লাগবে আপনার রিকোয়ারমেন্ট: ম্যারেজ, এভিডেন্স, ইনকাম, এমপ্লয়মেন্ট ও বেনিফিট, আর অ্যাকোমোডেশন। ওইটা পাওয়ার পরে আপনি এপ্লিকেশন করতে পারবে। তো এইটা হলো রিকোয়ারমেন্টস। সেকেন্ড আপনি বলছেন কতদিন লাগে দেয়? হ্যাঁ, ভিসাগুলো নমনি। এখানে আরেকটা ইস্যু আমি আপনাকে একটু ক্লিয়ার করতে বলি, সেটা হলো যে অনেক সময় যখন হাজব্যান্ড ওয়াইফ, কারণ এটা তো অনেক সময় তো বিয়ের সাথে সাথেই তো আর অ্যাপ্লিকেশন করে না, অনেক সময় একটু সময় লাগে, 2-4-5 মাস যায়, 1 বছরও যায়, 2 বছরও যায়, তারপরে হয়তো স্পন্সর অ্যাপ্লিকেশন করার জন্য প্রিপেয়ার্ড হয়। তো এই সময়টাতে দেখা যায় একটা ইস্যু এখানে রেজ করে, সেটা হলো যে সাবসিস্টিং অফ জেনুইননেস এন্ড সাবসিস্টিং অফ রিলেশনশিপ, যে জিনিসটা। তো এই যে মানে এই জিনিসটা প্রুভ করতে হয় যে তোমাদের এর মধ্যে কিভাবে কন্ট্যাক্ট ছিল, বা এর মধ্যে দেখা হলো কিনা, এই যে রিলেশনশিপটা যে সাবসিস্টিং, এটা প্রুভ করার জন্য আপনি কি সাজেস্ট করবেন, যে কি ডকুমেন্ট এখানে, কি প্রুফ এখানে মেনটেন করা উচিত, যারা হয়তো 1-2 বছর পরে অ্যাপ্লিকেশন করেন বিয়ের? জি, থ্যাংক ইউ, আপনি এটা মনে করছেন। সাবসিস্টিং ম্যারেজ এইটা নর্মালি হয় আপনার যদি ম্যারেজটাকে যদি অনেক গ্যাপ হয়, লাইক 1 ইয়ার 2 ইয়ার্স হইতে পারে, আমরা অনেক মানে কাজ ম্যারেজ পরে এখানে আসেন, কাজ পাইছেন না, আর কোনো বেনিফিটে নাই, তো এইটা এভিডেন্স দেখান লাগবে। কমিউনিকেশন, আপনার রেগুলার আপনার জেনুইন ম্যারেজ থাকে, আপনার ওয়াইফ হাজবেন্ড হয়তো ইমুয়ে মানে হোয়াটসঅ্যাপে কল দিবেন, মানে টেক্সট দিবেন, এইটা প্রমাণ রাখা লাগবে। আর সেকেন্ডলি আমরা তো নর্মালি আমরা একজন ডিপেন্ডেন্ট দেশে থাকেন, নিশ্চয় আমরা পয়সা পাঠাইবো, রেগুলার পাঠাইবো, মেবি এভরি মান্থ, এভরি 2 মান্থ, এইটা আপনি দেখাইন, তো এইটা এনাফ এভিডেন্স, আর তো কিছু দেখাইতে পারবে না। ও ইয়েস, আপনি যদি 2 বছর হয়, মেবি আফটার 1 ইয়ার আপনি দেশে গেছেন, evidence I've been to Bangladesh to see my partner. So communication, means of communication, আপনি হোয়াটসঅ্যাপ, ইমো, SMS মেসেজ, আর মানি ট্রান্সফার রিসিট, এইটা দুইটা হইলে মনে করে আপনি স্টিল লিঙ্ক করলে আপনার স্পাউসগুলোকে আসে, বুঝছেন? তো আমার অ্যাডভাইস হবে আপনি যত সকাল পারেন ওরে আনেন, এইটা আপনার বেস্ট দেখান লাগবে না। কিন্তু আপনি দেখেন, আপনি যদি আমার কাছে অনেক কাস্টমার আসেন, আপনি এভরিডে যদি আপনি যোগাযোগ করেন, তো 2 বছরে ব্যবসা মেজি অনেক লম্বা হয়ে যায়, আপনি কিরকম এটা টাচ করবেন, বুঝছেন? অনেক লম্বা, এটা দিতে অনেক সমস্যা হয়, তো এইটা এভিডেন্স হইয়ে আপনার সমস্যা হবে না। ধন্যবাদ জয়নুল ভাই। যখন সবকিছুই ঠিক আছে, আর আরেকটা জিনিস বোধহয় এখানে এই যে সেটা হলো যে ল্যাঙ্গুয়েজ টেস্ট, একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট এখানে একটা ইস্যু আছে। তো সেক্ষেত্রে দেখা যায় অনেকে ওই রাস্তায় বের হলো আর সামনে একটা ইংলিশ কোর্সের সাইনবোর্ড দেখলো, ওখানে গিয়ে একটা ইংলিশ কোর্স করে আসে। আসলে কি এই ধরনের ইংলিশ কোর্স কি অ্যাকসেপ্টেবল, নাকি এটা কোনো পার্টিকুলার কোনো ইংলিশ কোর্স আছে? যদি একটু এক্সপ্লেইন করেন ক্লায়েন্টদের উদ্দেশ্যে। না, এটা হইলো আপনার রেকগনাইজ বডি যাওয়া লাগবে, আপনি নর্মালি ব্রিটিশ কাউন্সিল এইটা করে। আপনি যদি এমনি একটা যেসা জানি, এটা তো এটা মানবে না, কেন এটা তো একটা জোনায়, মানে কোনো কন্ট্রোল এনভায়রনমেন্টে এই টেস্টগুলো হয়েছে না, এই জন্য আপনার ব্রিটিশ কাউন্সিল রেকগনাইজ এইটা করা লাগবে, আপনি বিভিন্ন কলেজে গেলে হবে না। ধন্যবাদ। আমি আমার অভিজ্ঞতায় দেখছি আর কি, অনেকে আসলে বুঝতে পারে না বিষয়টা, যে কোথায় করবে, হয়তো গেল
মার্কেটে গিয়ে দেখলো যে এক জায়গায় ইংলিশ কোর্স হচ্ছে, যেটা আমার অভিজ্ঞতায় আমি দেখছি যে অনেকে না বুঝে এখানে হ্যাঁ আসেন আপনারা একটা ইংলিশ কোর্স করবেন, কিন্তু কি কারণে করবে সেটা তো আর এক্সপ্লেন করে না, যে কারণে যারা ইংলিশ কোর্স করায় তারা তো আর জানে না যে একজন মানুষ আসছে কি করতে। তো জানে না বলে তো তারা ঠিক আছে করেন, অসুবিধা নাই। কিন্তু এটা যে হোম অফিস যে একটা স্পেসিফিক একটা ইংলিশ কোর্স করা চায়, এই জিনিসটা তো আসলে আইডিয়াটা কম। এটা অনেক ক্লায়েন্টও দেখি এই জিনিসটা ভুল করে, কারণে জিনিসটা আনা। তো প্রিয় দর্শক, আপনারা খেয়াল করবেন যে কথাটা বললাম যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সে বেসিক্যালি ব্রিটিশ কাউন্সিলে যোগাযোগ করবে, এবং সেখানে দেওয়ার পরে এটা নর্মাল আইএল টেস্ট না, এটা আইএল টেস্ট উইথ লাইফ স্কিল, এই ধরনের একটা টার্ম থাকে, যেটা ব্রিটিশ কাউন্সিলকে বলতে হবে যে আমি সেটেলমেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করব, সুতরাং আমি কোন কোর্সটা করব, তখন তারা সেই স্পেসিফিক কোর্সটা তারা আপনাকে অফার করবে, এবং এটা মেক শিওর করবেন যে আপনারা প্রপার কোর্সটা করছেন। যে কোনো ইংলিশ কোর্স করলেই সেটা অ্যাকসেপ্টেবল হবে না ভিসা পারপাসে। তো প্রিয় দর্শক, আমি চলে যাচ্ছি আপনাদেরকে পরবর্তী সিচুয়েশনটা কি সেটা আলোচনার জন্য। তো জয়নুল হক ভাই, আপনি বলেন যে সবকিছুই ঠিক আছে, কতদিনের ভিসা নর্মালি দেওয়া হয় এবং কতদিনের মধ্যে ইউকেতে পৌঁছানোর কোনো বাধ্যবাধকতা আছে কিনা যদি একটু ক্লিয়ার করেন। আচ্ছা, নর্মালি স্পাউস সেটেলমেন্ট ভিসা আপনার 2.5 ইয়ার্স ভিসাগুলো দেয়। তো এরপরে আপনি এই দেশে যাওয়ার পরে এক্সটেনশন করা লাগে আফটার another 2.5 ইয়ার্স। তো ইন টোটাল 5 ইয়ার্স পরে আপনি সেটেলমেন্ট ইনডেফিনিট লিভ অ্যাপ্লিকেশন করতে পারে। সো ফার্স্টলি দিবার 2.5 ইয়ার্স, এইটা এই দেশে ফর ফার্দার লিভ টু এক্সটেনশন, এফএলআ ফার্দার লিভ টু রিমেইন, এফএলআ এম আন্ডার ম্যারিজ, বিভিন্ন এফএলআ আছে ফার্দার লিভ টু রিমেইন। তো এটা 2.5 ইয়ার পরে এইখানে ইয়ে আপনি এক্সটেনশন করবেন। ইয়েস, আরো একটা জিনিস, ওই ভিসা যেটুকু দিবেন এগুলা কোভিড এর সময় এই 3 মাস সময় দেয় আপনারে, এই গিভ 3 ইয়ার্স, 3 মাসের ভিতরে আপনি আওয়া লাগবে। এর আগে ছিল 1 মান্থ, 1 মান্থ অনেক শর্ট ছিল, বিকজ আপনি ভিসা ইস্যু করার পরে আপনি সিলেট ঢাকা আইতে এক দুই সপ্তাহ চলে যাইতো, খুব হারিয়ে মানছে, খুব ইয়ে করতো আর কি, তাড়াতাড়ি করতো। এগুলা 3 মাস দিছে কোভিড এর জন্য, 3 মাস সময় আছে। আগে দিক কতদিন দিবে আমি কোনো গ্যারেন্টি না, 3 মাস থাকবেন না শর্ট করবেন। আর আরো একটা জিনিস হইলো, এগুলা ইন্টারভিউ করে। সেটেলমেন্ট ভিসা আমি পাইছি অনেক মানুষের ইন্টারভিউ করে, স্পাউস হাজবেন্ডে একসাথে একটা ইন্টারভিউ করবে। যে এই দেশে আসেন এটা ফোন দিবে, আপনার স্পাউসের দেশে সেম টাইমে ফোন দিয়া অনেক কোয়েশ্চেন জিকাইবে অ্যাবাউট ম্যারিজ, ওয়ে ডিড ইউ গেট ম্যারিজ, আপনার হলে ম্যারিজ করছেন নি, আপনার হাজবেন্ড ওয়াইফের হবি কি, এই অনেক জিনিস জাস্ট চেক করতে আপনি জেনুইন স্পাউস রিলেশনশিপ আসেনি, আপনার বাসা কটা রুম আছে, টয়লেট কোথায়। এইটা আমি লাস্ট 6 মান্থে অনেক শুনছি এইটা শুরু করছেন। এগুলা এই কোভিড এর জন্য করছেন না এইটা ট্রেন্ড থাকবে এইটা কোনো জানা নাই, বা এইটা নয়া লাগছে, ইন্টারভিউ অনেক চেম্বে করে। তো আপনি যে হুঁশিয়ার থাকবেন, আমরা তো যে বাঙালি কালচার অনেক জিনিস আমরা হাজবেন্ডের ওয়াইফের জন্য জানি না, আমরা তো এটা ইংলিশ যে কালচার ওই অনেক জিনিস জানে, হবি কি কি, ফুড কি, ফেভারিট ফুড, ফেভারিট কালার, এটা আমরা জানি, এইটা কালচার নাই, বা ওই এক্সপেক্ট করে আপনি জানতে আপনার হাজবেন্ড ওয়াইফের জন্য। তো এইটা অনেক সময় আপনি দেখবেন, আপনি যদি হুঁশিয়ার থাকেন না, তে ওই বলতে পারে এই তুমি হাজবেন্ড ওয়াইফ জন্য কিছু জানেন না, এটাই তো মানুষগুলো জেনুইন নাই, তো আমরা তো জানি না, এই কালচার ডিফারেন্স ওই বুঝবে না। এইটা শুরু করছেন, ইম্পর্টেন্ট আপনি খেয়াল রাখেন যেন ইন্টারভিউ করতে পারেন, ওই জিনিসগুলো জিকাইবে বা ইয়োর ফ্যামিলি সার্কামস্ট্যান্সেস, আপনার মেবি বিটুইন ইউ এন্ড আপনি আপনার হাজবেন্ড ওয়াইফের যে জানা জরুর, এইটা জিজ্ঞাসা করতে পারেন। ধন্যবাদ জয়নুল ভাই। প্রিয় দর্শক, আপনারা একটা নতুন তথ্য পেলেন, যারা ভবিষ্যতে অ্যাপ্লিকেশন করবেন বা এখন অ্যাপ্লিকেশন করার কথা ভাবছেন, তারা এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনাদেরকে যদি কখনো ইন্টারভিউ নেয় তাহলে কি ধরনের প্রিপারেশন আপনাকে থাকতে হবে। একে অপর বেসিক্যালি বিষয়টা হলো একে অপরকে ভালোভাবে জানাটা এখানে ইম্পর্টেন্ট। স্বাভাবিকভাবেই যখন দুজন মানুষ বিবাহে আবদ্ধ হয় তখন অবশ্যই একে অপরকে জানার একটা টেন্ডেন্সি থাকে, হয়তো সেই সেই দিক থেকেই জিনিসটাকে যাচাই বাছাই করা। তো আশা করি আজকের আলোচনা থেকে আপনারা বেশ কিছু টিপস আপনারা পেয়ে যাচ্ছেন, এবং ভবিষ্যতে এই জিনিসগুলো, এই ইনফরমেশনগুলো আপনাদেরকে হেল্প করবে। তারপরে আমি চলে যাচ্ছি যে আমাদের যে এখানে আসার পরে সেটেলমেন্ট ভিসা যখন 5 ইয়ার্স পরে বেসিক্যালি সেটেলমেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে।
তো সেটেলমেন্ট ভিসায় আমাদের যেহেতু সময় আজকে কম, আমরা শুধু সংক্ষেপে সেটেলমেন্ট ভিসায় অ্যাপ্লাই করার জন্য কি কি রিকোয়ারমেন্ট দরকার যদি একটু সংক্ষেপে একটু বলেন প্লিজ। ওকে, সেটেলমেন্ট ভিসার জন্য আপনার দেখানে লাগবে লাস্ট 2 ইয়ার্স আপনি হাজব্যান্ড ওয়াইফের সাথে থাকছেন, ইউ আর লিভিং টুগেদার। তো এভিডেন্স হইল কমিউনিকেশন, প্রুফ অফ রেজিডেন্সি। তো অনেক জয়েন্ট নামে আপনার একটা বিল থাকতে পারে, সিঙ্গল নামে থাকতে পারে, বা সেম অ্যাড্রেসে আপনি বছরে অ্যাটলিস্ট 6, ম্যাক্সিমাম 6, মিনিমাম 6টা কাগজ দেখানি লাগবে। তো 2 ইয়ার্সে ম্যাক্সিমাম মিনিমাম 12, ম্যাক্সিমাম 12টা কাগজ দেখাবে দুজনের নামে, ওই জয়েন্ট ও সিঙ্গল, টু শো আপনি একসাথে এই বাসায় করে থাকছেন, এইটা এভিডেন্স। এরপরে অবভিয়াসলি আপনার তো ফি গুলা দেওয়া লাগবে, আর আপনার স্পাউসের এভিডেন্স, ইমিগ্রেশন স্টেটাস স্পাউসে দেওয়া লাগবে, সেটেল পার্সনে পাসপোর্ট হলে পাসপোর্ট, এইটাও লাগবে। সো সেটেলমেন্টে বেস্ট জিনিস লাগে না, অ্যাকোমোডেশন তো জরুর না, দেখানি লাগবে। বাট এগেইন আপনি ইনকাম যদি প্রথমবার আপনার এমপ্লয়মেন্ট ইনকাম থাকে, তো এই সময় আপনি 6 মান্থের এভিডেন্স অফ এমপ্লয়মেন্ট ইনকাম, ফর এক্সাম্পল পে স্লিপ 6 মান্থ, ব্যাংক স্টেটমেন্ট 6 মান্থ, আপনার ইনকাম গুলা ব্যাংকে ঢুকে, আর আপনার একটা এমপ্লয়মেন্ট লেটার ফ্রম এমপ্লয়ার টু সে আপনি কাজ কতদিন করছেন, এটা পার্মানেন্ট নি ফুল টাইম নি। সো এভিডেন্স অফ এমপ্লয়মেন্ট দেখান লাগবে। অ্যাকোমোডেশন ইম্পর্টেন্ট, বা অবভিয়াসলি দেখান লাগবে একটা বাসাত আছেন, আপনি থাকতে পারবেন। তো দুই জায়গায় স্টিল অ্যাকোমোডেশন, এমপ্লয়মেন্ট, residency, like you living together as a husband and wife. Documents should be accepted like government documents, not আপনার ফ্রেন্ডে একটা চিঠি দিলে হবে না। সো এনিথিং, ব্যাংক স্টেটমেন্ট, ডিডব্লিউপি লেটার, ইলেকশন লেটার, কাউন্সিল ট্যাক্স, এইগুলো আর কি আপনি মানে অফিসিয়াল লেটারগুলো দেখান লাগবে। এইটা হইলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। করার পরে আপনি অবভিয়াসলি ওই সার্টিফিকেট হইলে ইনডেফিনিট লিভ গুলো দিয়ে দিবে, উইচ মিনস আপনি আর ভিসা গুলো আপনার পার্মানেন্ট পাইছেন, আর কোনো এক্সটেনশন, আপনি কোনো ভিসা এক্সটেনশন করতে পারবেন। এরপরে আপনি চাইলে ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারবেন, এলিজিবল আছেন আপনি, বা ফার্দার লিভ টু রিমেইন না, ইনডেফিনিট লিভ, আপনি পার্মানেন্ট রেজিডেন্ট হয়ে আছেন। এখানে দুটো ছোট প্রশ্ন আছে, সেটা হলো যে বেসিক্যালি দেখা যায় যখন সেটেলমেন্ট ভিসার জন্য আসে, তখন এই যে ডকুমেন্ট জয়েন্ট নেমে এবং সিঙ্গেল নেমে, তো সিঙ্গেল নামে মোটামুটি অনেক ডকুমেন্টে পাওয়া যায়, কিন্তু জয়েন্ট নামে ডকুমেন্ট খুব একটা বেশি পায় না। তো আপনি কোনো সাজেস্ট কি করবেন যে কি কি কোন মানে কিভাবে জয়েন্ট ডকুমেন্ট তারা মেনটেন করতে পারে, যদি কোনো প্র্যাকটিক্যাল কোনো টিপস দিতে পারেন। নাম্বার 1 আর নাম্বার 2 হলো যে 5 ইয়ার্স এখানে থাকার পরে এখানে যে ইউকেতে যে থাকার যে অ্যাবসেন্স, যে তারা ইউকেতে অ্যাবসেন্স ছিল কিনা, একটা রিকোয়ারমেন্ট আছে যে তারা কতদিন ইউকের বাইরে ছিল, এটা কতদিন, ম্যাক্সিমাম কতদিন ইউকের বাইরে থাকতে হবে সেটেলমেন্ট ভিসা করার আগে। আচ্ছা, ঠিক আছে। প্রথম আপনার জয়েন্ট না সিঙ্গল, এইটা মেইন। জয়েন্ট হলে সমস্যা না, সিঙ্গল হলে সমস্যা। বা জয়েন্ট দিন করতে চান আপনি, তে আপনি বিল, ওয়াটার বিল গুলো পাবেন, ইলেকট্রিক পাবেন, গ্যাস পাবেন, ব্যাংক স্টেটমেন্ট পাবেন, এটা জয়েন করতে পারবেন। ইভেন আপনার জয়েন্ট টেনেন্সি যদি থাকে, কাউন্সিল ট্যাক্স জয়েন হইতে পারে, বা নর্মালি আপনি ইউটিলিটি বিল, ইলেকট্রিক, গ্যাস, ওয়াটার, ব্যাংক স্টেটমেন্ট পাবেন, এগুলো করলেই এনাফ। এটা এনাফ। কেন জয়েন্টে একটা নামে আবার টেনেন্সি এগ্রিমেন্টও চাইলে নামটা দিয়ে দিতে পারবেন। বা জয়েন্ট জরুর নাই, আপনার সিঙ্গল হইলে আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনার নামে থাকে, আর স্পাউসে থাকে, একটা বদলা দুইটা দেওয়া লাগবে, এই জাস্ট দ্য অনলি ডিফারেন্স। আপনার একটা থাকলে যেহেতু জয়েন্ট দুই নেম আছে, কাগজগুলো কম দেওয়া লাগে, জাস্ট দ্য অনলি অ্যাডভান্টেজ, বুঝছেন? আপনার করবেন, আপনার যে পানি বিল আপনার নামে দেন, ইলেকট্রিক বিল আপনার পার্টনার নামে দিতে পারবেন। সো জয়েন্ট করা জরুর নাই, বুঝছেন? সো এইটা করতে পারবেন। কোনো সময় আসলে জয়েন করলে অনেক হইতে পারে, কনফিউশন হইতে পারে, এইটার সমস্যা না। আপনি জয়েন নাম জরুর নাই, বা দিলে আপনি এই জিনিসগুলো দিতে পারবেন। সরি, আরো কি বলছেন আপনি? বলছিলাম যে বেসিক্যালি যে ইউকের বাইরে যাওয়ার যে অ্যাবসেন্সটা কতদিনের অ্যাবসেন্স পর্যন্ত কাউন্ট করে, যেটা সেটেলমেন্ট ভিসার আগে? নর্মালি আমি মনে করি কোনো রুল এইখানে নাই, বাট 3 মাস থাকি বেস্ট থাকলে ওই বলতে পারে, বলে কোনো একটা কোয়েশ্চন আইতে পারে। বা আমি মনে করি এই লাস্ট 2.5 ইয়ার, এক্সটেন্ড 2.5 ইয়ার পারবেন আপনি। 3 মাস থাকি বেস্ট থাকা
না থাকলে ভালো হবে। ইয়েস, আপনার জন্য একটা এমার্জেন্সি লাগে যায় না, আপনি অ্যাকশন হয়ে যায়, ফর এক্সাম্পল এটা তো আমার প্রমাণ রাখেন আপনি বলে একটা অ্যাকশন হইতে আইতে পারে, আপনি মেবি অসুস্থ হয়েছেন, মানে সিচুয়েশনে ছিলেন, এটার জন্য আপনি ডাক্তারের চিঠি থাকেন, হসপিটাল রেকর্ড থাকেন, এটা লগিয়া আসবেন, এইটা দিয়ে অ্যাকশন যেমন বলতে পারবেন আমি এই জন্য গিয়েছিলাম 1 মান্থে লাগে বা টাকা লাগছে 3 মান্থ, আমি হসপিটাল ট্রিটমেন্ট ছিলাম, বেমার ছিল, এইটা অত সিরিয়াস কিছু নাই, বাট বেস্ট হবে জেনুইন হিসাবে 3 মান্থ আগে টাকা ভালো হবে। 3 মান্থসের ম্যাক্সিমাম না থাকাই ভালো, মানে মোর দ্যান 3 মান্থস না থাকাটাই ভালো। ভালো হবে, জি। ধন্যবাদ। ইনকামের ব্যাপারে একটা কোশ্চেন ছিল, সেটা হলো যে যারা পেইড, যারা এমপ্লয়েড, তাদের বেলা ঠিক আছে, তারা হয়তো পে স্লিপ দেখাইতে পারলো বা স্যালারিটা দেখাইতে পারলো, কিন্তু কেউ যদি সেলফ এমপ্লয়েড হয়, সেক্ষেত্রে মনে করেন যে দেখা গেল যে সেলফ এমপ্লয়েডের ক্ষেত্রে দেখা গেল যে একটা বছর ওয়েট করা লাগে তার অ্যাকাউন্টের জন্য। এখন যদি হয় যে তার সেলফ এমপ্লয়মেন্টের মিডল অফ দ্য ফিনান্সিয়াল ইয়ার চলছে, সে কিভাবে এটা করবে, মানে এটা কিভাবে, কি ধরনের ডকুমেন্ট সে প্রুফ দিবে তারা সেলফ এমপ্লয়েড? সেলফ এমপ্লয়েড মিনিমাম 12 মান্থ দেখানি লাগবে, ইউ হ্যাভ টু শো 12 মান্থস, এটা আপনি নর্মালি এমপ্লয় 6 মান্থ 12 মান্থ দেখানি লাগবে। এর ভিতরে একটা ক্রাইটেরিয়া আছে, ফর এক্সাম্পল ধরলা আপনি এই লাস্ট ইয়ার তো করোনা ভাইরাসে অনেক মানুষের ইনকাম কম হয়েছে, হয়েছেও না কম হয়েছে, এইটা হচ্ছে আপনার 2 ইয়ার ইনকাম দেখাইতে পারবেন। ফর এক্সাম্পল আপনার এই বছর কম হয়েছে, লাস্ট ইয়ারে বাড়ছে, এভারেজ গুলা করবে, 2 বছর ইনকাম টোটাল করে এভারেজ করতে পারবেন, সো আপনি লস হয়েছে না, আপনার লুজ হবে না, কেন আপনার তো কোনো বছর আছে আপনার এই বছর ইনকাম কম হইতে পারে, ইভেন করোনা ভাইরাস হইতো না, কম হইতে পারে, আপনার তো 18,600 দেখানি লাগবে, এই যখন শর্ট হয়ে যায় আপনি লাস্ট ইয়ার ইনকামে দেখাইতে পারবেন, তো মেক আপ ফর 2 বছর এভারেজ নিয়ে নেবেন, আপনি 12 মাসের কম দেখাইতে পারবে না। এইটা সেকেন্ড হইলো আপনি যে ইনকাম আপনার ব্যাংকে ঢুকছে এইটা হিসাব করবেন। অনেক আছে নাই বলে, ফর এক্সাম্পল আপনি পাইছেন 500 মান্থ আর ঢুকাইছেন 300 পাউন্ড, তো এই আপনার মনে করবে 300 পাউন্ড আপনি ঢুকছে, আপনি এই 200 পাউন্ড বুঝছেন ইনকাম যে একটা ব্যাংকে ঢুকছে এইটা হিসাব করবেন। এই জন্য আমরা অনেক হিসাব করবেন, কারণ আপনার এটা এভিডেন্স, এইটা আপনার কাছে কোনো এভিডেন্স নাই আপনার এই ইনকাম গুলো আসছে, এই জন্য আপনি ইনকাম যে একটা হামাইছে এইটা ওই হিসাব করবেন। আর আমি আর একটু অ্যাড করি, সেটা হলো ফর এক্সাম্পল আমাদের সেলফ এমপ্লয়েড যারা, তাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্ট ক্লোজ হয় মার্চ মাসে, এপ্রিলে গিয়ে আবার নতুন করে সেলফ এমপ্লয়েডদের যে অ্যাকাউন্ট শুরু হয়। এখন মনে করেন কেউ হয়তো অগাস্টে সেপ্টেম্বরে গিয়ে অ্যাপ্লাই করবে, তো তার অ্যাকাউন্ট আছে মার্চ পর্যন্ত। এখন এই যে এপ্রিল থেকে সেপ্টেম্বর বা অক্টোবর পর্যন্ত যে মাসের যে ইনকামটা, এটা কি শো করতে পারবে, নাকি যে মার্চ পর্যন্ত তার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট উপর বেস করে সে অ্যাপ্লাই করতে পারবে? এইটা হবে ও লাস্ট 12 মান্থ দেখাইলে হবে, বুঝছেন? লাস্ট 12 মান্থ বলতে তো সেলফ এমপ্লয়েডের অ্যাকাউন্ট কিন্তু হয় মার্চ পর্যন্ত। যে মার্চ পর্যন্ত দেখাই লাগবে। এখানে কি অ্যাকাউন্টেন্ট কি তার পার্ট ইয়ারের জন্য কি একটা পার্ট অ্যাকাউন্ট করে দিবে? এইটা দিতে পারবেন, বা নর্মালি আপনার যেটুকু অ্যাকাউন্ট গুলা সাবমিট করা হয়, আপনার তো অনেক ফিজ আপনি দেবে, আপনার অ্যাকাউন্টে ফি আছে, আপনার এইচএমআরসি একটা আপনার ইন্স্যুরেন্স দেওয়া লাগবে, ট্যাক্স রিটার্ন আছে, ট্যাক্স রিটার্ন, ওইটা দিলে এইটা জেনুইন হয়ে যায়, একটা তো ফিক্স হয়ে যায়। আপনার জন্য 1 বছর করছেন, এরপরে আপনার 1 বছর এমন দেওয়া লাগে, আপনি এই লাস্ট 2 মাস 3 মাস দেখানি মিনিংলেস হয়ে যায়, কেন আপনি তো এইটা তো কোনো সাবমিশন করছেন না, জাস্ট একটা অ্যাকাউন্টে দিলে এইটা কোনো এভিডেন্স নাই বলে আপনি এইটা ফাইনাল হয়েছে, এই জন্য দেখাইলে কোনো জোর না হবে না, কোনো লাভ হবে না। তার মানে এই ক্ষেত্রে আমাদের সাজেশন হলো যে যদি কেউ স্পাউস ভিসায় অ্যাপ্লাই করতে চায়, তাহলে সেলফ এমপ্লয়েড যারা বেসিক্যালি, তারা অ্যাকাউন্ট করার পরপরই অ্যাপ্লিকেশনটা করে ফেলাটা ভালো। জি, তাদের ওয়েট না করার চেয়ে অ্যাপ্লিকেশনটা করে ফেলাটাই ভালো, যদি তারা সেলফ এমপ্লয়েড অ্যাকাউন্টের উপরে যদি তারা ফিনান্সিয়াল স্পন্সরশিপটা শো করতে চায়। জি, এটা হলো আমার ফাইন্ডিংস আপনার কথা অনুযায়ী, কারণ এরপরে তো আমি তো আর পার্ট অ্যাকাউন্ট তো আমার করে লাভ নেই, তো তার চেয়ে আমার সময়টা নষ্ট করার তো কোনো মানে নেই, আমার যখন অ্যাকাউন্ট রেডি আমি অ্যাপ্লিকেশন করে দেব, এরকম। তো থ্যাংক ইউ জয়নুল ভাই। আমি জানি না আপনার কাছে আর কোনো
পরামর্শ ক্লায়েন্টদের দেওয়ার আছে কিনা আমাদের সময় আজকে আর বেশি নাই। যদি ফাইনালি আর কোনো ইনফরমেশন ক্লায়েন্টের উদ্দেশ্যে আপনি দিতে চান, আপনি বলতে পারেন প্লিজ। না, এইটা আমি যেটা বলছি, যেটা আন্ডার সেটেলমেন্ট, নয়া আইনগুলো হইলো ইন্টারভিউগুলো করে, আপনি খেয়াল রাখবেন। অনেক সময় আছে তো আমরা যে কালচার ডিফারেন্স আছে, অনেক জিনিস আমরা হাজব্যান্ড ওয়াইফের জন্য জানি না, এটা কালচার হয় না, বা ইংলিশের যে কালচার আছে ওই সব জানে না, আপনি বেতন কত পান এটা আমরা কালচার বলা লাগে না, বা ইংলিশে বলবে ওই তো আপনি হাজব্যান্ড ওয়াইফ ইউ মাস্ট নো কত বেতন পাই, কি কাজ করেন, আমরা বলি কাজ করছি 80 বেতন পাই। তো ওই জন্য আপনার ইন্টারভিউ করবার সময় আপনাদের ইমেল দিয়ে দিবেন, আমরা ইন্টারভিউ করতাম চাই, তো ওইটা আপনার ফোন করবে না, হঠাৎ ফোন হবে, আপনার একটা এগ্রি করা লাগবে, আপনি রাজি আছেন নি, কোনোদিন 1 সপ্তাহ সময় দিবে, কোনো 2 দিন সময় দিতে পারে, ইমেল দিবে, আমরা ইন্টারভিউ করতে চাই ওই ডেট, আপনি ঠিক আছেন নি, আর কনফার্ম করে আপনি ইন্টারভিউ রেডি আছেন, তো আপনি একটা সারপ্রাইজ হবেন, আপনি জানবেন ইন্টারভিউ হবে, এটা আমরা কনফার্ম করা লাগবেন। ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার লাগবে, বলতে হবে আমি ইন্টারপ্রেটার লাগবে, এরপরে আপনি একসাথে 2 জন ফোন দিবেন। তো এটা ইম্পর্টেন্ট, এটা আগে হয়েছে না, এটা নতুন করে শুরু হয়েছে, এটা মেবি এটা না কোভিড এর জন্য হয়তো গতাকে কাজ করেন, মেবি এইটা নয়া ট্রেন্ড হইতে পারে, কোভিড পরে নাও হইতে পারে, এট দ্য মোমেন্ট এটা হয়েছে, এটা জাস্ট আপনি খেয়াল রাখেন জন্য। ধন্যবাদ জয়নুল ভাই, অনেক কষ্ট করে আজকে দর্শকদের উদ্দেশ্যে আপনি চমৎকার কিছু পরামর্শ নিয়ে এসেছেন, এবং আশা করি আমাদের দর্শকরা আপনার এই ইনফরমেশন থেকে অনেক উপকৃত হবে, এবং আশা করি দর্শকরা আবারও আমাদের কাছে আসবেন তাদের কোনো প্রশ্ন থাকলে ভবিষ্যতে ইনশাল্লাহ। তো আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং ভবিষ্যতে আবারও আমাদের আইটিভি আয়োজিত লগলগ অনুষ্ঠানে আহ্বান করে, এবং আপনাকে আশা করে আপনাকে আজকের মতো বিদায় দিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ। আশা করি আমাদের এই আলোচনা অনুষ্ঠান থেকে আপনারা যারা ভবিষ্যতে স্পোর্টস বিষয় বিশেষ করে অ্যাপ্লিকেশন করবেন, তারা আমাদের আলোচনা থেকে উপকৃত হবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে যারা আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, বা ফিউচারে আমাদের অনুষ্ঠানগুলোতে আপনারা প্রশ্ন রাখবেন, আমরা আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ততদিন পর্যন্ত আগামী রোববারে আবারও একই সময়ে আবারও আপনাদের সামনে হাজির হওয়ার ইচ্ছা নিয়ে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম। ITV, Call of Peace, Save Humanity.